প্রিয় দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় কুশলেই আছি। তো আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে রুই মাছের সিলেবাস প্রায় শেষ করেছি। আশা করি তোমরা বই পড়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিয়েছো। আজকে তোমাদের পাঠ্যসূচির আরেকটি প্রাণী, প্রতীক প্রাণী হাইড্রা। তোমরা এটা বইয়ের প্রথম থাকলেও সিলেবাস বন্টন অনুসারে যখন যার ভাগ্যে যেটা পড়ে সেটার উপর আমাদেরকে সিলেবাস শেষ করতে হয়। এখন আমার সিলেবাসের মধ্যে আমাকে হাইড্রাটা দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে। এখন এটার উপর আমি আজকে থেকে শুরু করতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো এবং সাথে যদি কলম পেন্সিল থাকে হাতে নিয়ে বসো। কারণ বায়োলজির অঙ্ক যেমন ব্ল্যাকবোর্ড দিয়ে করে করে শিখতে হয়, আমাদের বায়োলজির বিভিন্ন টপিকসগুলা বিষয়গুলা ডায়াগ্রাম করে করে শেখার নিয়ম, নাইলে মনে থাকে না। এবং অনেকগুলো ডায়াগ্রাম দেখা যায় পরীক্ষায় আঁকতে হয়। সেই জন্য সাথে সাথে কলম পেন্সিল খাতা এগুলো তোমার সামনে রাখলে বুঝতে বা লিখতে সুবিধা। আজকে আমরা যেটা প্রাণী সম্পর্কে আলোচনা করতেছি সেটা হলো হাইড্রা। হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত একটি প্রাণী। তো হুইটেকারের 5 কিংডম প্রস্তাবনার মধ্যে কিংডম অ্যানিমেলিয়া প্রথমে দেখো তার শ্রেণীতাত্ত্বিক বা শ্রেণী বিভাগের কোথায় অবস্থান আমি এখানে একটা লিখে দিয়েছি, তোমরা বই থেকেও দেখতে পারো। হুইটেকারের যে পঞ্চ জগৎ পরিকল্পনা সেখান থেকে এটা হলো কিংডম অ্যানিমেলিয়া। তারপর দেখো ফাইলাম নিডেরিয়া। কোনো কোনো বইতে সিলেন্টারাটো আগে লিখে থাকতো, তো বর্তমানে সবার গ্রহণযোগ্য নাম হলো নিডেরিয়া পর্ব। ক্লাস হাইড্রোজোয়া। এই নিডেরিয়া পর্বের মধ্যে 3টা ক্লাস আছে, হাইড্রোজোয়া, অ্যান্থোজোয়া, স্পোরোজোয়া। সেখান থেকে আমাদের এই প্রাণীটা পড়ে ক্লাস হাইড্রোজোয়ার মধ্যে। তারপর দেখো অর্ডার হলো হাইড্রয়েডা, ফ্যামিলি হলো হাইড্রিডি, জেনাস হাইড্রা, স্পেসিস আমি এখানে হাইড্রা ভালগারিস লিখছি। তো দেখো হাইড্রা এখানে শ্রেণীবিন্যাস যেভাবে লেখা আছে এইভাবে তোমাকে শ্রেণীবিন্যাসটা আগে খাতায় লিখো। এগুলো পরীক্ষার সময়ও তোমাকে লিখতে হয় কোনো কোনো সময়, বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি হাইড্রা তোমার ফাউল মাউন্ট বা স্লাইডে পড়ে তখন শ্রেণীবিন্যাসটাও তোমার লিখে দরকার আছে। সেজন্য মুখস্থ করে শ্রেণীবিন্যাসটাও লিখে নিবি তোমরা খাতায় লিখে, এগুলো বানান সহ মনে থাকে কিনা। আর দেখো শ্রেণীবিন্যাস লিখতে আসলে যখন জেনাস নেমে আসলে এখানে আন্ডারলাইন করতে হবে। জেনাস নাম আসলে একটা আন্ডারলাইন করতে হবে এবং স্পেসিস নেম, এই দেখো জেনাস নাম আর স্পেসিস দুই দিকে দুইটা আন্ডারলাইন করতে হবে, নাইলে ভুল হয়ে যাবে। বইতে বলতে পারো স্যার বইতে তো আন্ডারলাইন নেই, এখানে কেন করবো? বইতে লেখাগুলা ইটালিক স্টাইলে লেখা, কম্পিউটার থেকে সেভাবে লেখাগুলো সেখানে লেখা আছে যে ইটালিক স্টাইলে লেখা বা একটু বাঁকা করে লেখা। আমরা হাতে লিখলে, ব্ল্যাকবোর্ডে লিখলে বা পরীক্ষার খাতায় লিখলে আমরা সত্য হলো কি হাতে লিখলেই গণনাম এবং প্রজাতির নাম নিচে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শ্রেণী বিভাগটা সম্পর্কে জানলাম। আচ্ছা, এর স্বভাব কীরকম থাকে কোথায়? হাইড্রাগুলো ছোট প্রাণী, খুবই সূক্ষ্ম প্রাণী। এগুলা নদী, খাল, পুকুর, পরিষ্কার পানি, স্থির পানি এগুলোর মধ্যে এরা স্বাচ্ছন্দ্যে বসবাস করে। গোলাটে পানি, উষ্ণ প্রাণী বা স্রোতস্বিনী নদী বা যেখানে স্রোত বেশি থাকে সেই সব স্থানে হাইড্রা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে না। তো যাক, মিঠা পানির মধ্যে এগুলো বেশিরভাগ থাকে। আর বাংলাদেশে বা এ যাবৎ অনেকগুলো হাইড্রার প্রজাতি শনাক্ত হয়েছে, যেমন হাইড্রা অলিগাকটিস, হাইড্রা বিরিডিস, যেটাকে ক্লোরোহাইড্রা বিরিডিসিমা বলে, আবার হাইড্রা বালগারিস। দেখো পেটটা অনেকটা লাউর মতো, সেই জন্য এটাকে বলো হাইড্রা বালগারিস।
হাইড্রা ভালগারিসটা আমাদের এই অঞ্চলে বেশিরভাগ পাওয়া যায়, সেই জন্য বইতে এটার উপর এটার জীবন বৃত্তান্তই আলোচনা করা হয়, হাইড্রা ভালগারিস। তো পরীক্ষার সময় তুমি যে কোনো একটা হাইড্রা দেখলে স্লাইডে হাইড্রা ভালগারিস লেখো, ওলিগাকটিস লেখো, হাইড্রা বিডিস লেখো, নাম তোমার বইতে যেটা আসছে শুদ্ধভাবে বানান দানান হয়ে গেলে তোমাকে নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমরা হাইড্রার অনেকগুলো প্রজাতির নাম শিখলাম, বৈজ্ঞানিক নাম, যেমন কি বললাম, হাইড্রা ওলিগাকটিস, হাইড্রা বিরিডিস, হাইড্রা ভালগারিস, আরেকটা যেটা বিরিডিস সেটাকে ক্লোরোহাইড্রা বিরিডিসিমও বলা হয়। এগুলার বিভিন্ন কালারের উপর, বর্ণের উপর ভিত্তি করেও হাইড্রার নামকরণ করা হয়, আকার, আকৃতি, তোমার কোষিকার ইত্যাদি সংখ্যা অনুসারে এবং শিলার বর্ণ নিয়ে বিভিন্নভাবে এগুলোকে ভাগ করা হয় বা নামকরণ করা হয়। আচ্ছা, এখন একটা হাইড্রার দৈর্ঘ্য কীরকম? খুবই সূক্ষ্ম জিনিস, 10 থেকে লম্বায় 30 মিলিমিটার পর্যন্ত হইতে পারে। তাহলে কমের মধ্যে 10 মিলিমিটার, বেশিতে 30 মিলিমিটার, তাহলে কত সূক্ষ্ম দেখো। 5টা 1 মিলিমিটার, তাহলে আরও কত ছোট। এবং এগুলো অনেক সময় আমরা মাইক্রোস্কোপ ছাড়াও দেখা যায় না। এগুলো প্রাণীর মধ্যে, শেওলা জাতীয় ঘাসের মধ্যে, বিভিন্ন অবলম্বনের মধ্যে সেগুলা ঝুলন্ত অবস্থায় থাকে, অথবা উপরমুখী হয়ে থাকে, নিম্নমুখী হয়ে থাকে। যেমন আমি এখানে একটা ছবি আঁকছি, এটা উপরমুখী করে আঁকছি। এই যে একটা অবলম্বনের সাথে সেটা উপরে করে হারা করে আঁকছি। বুঝার সুবিধার জন্য আমরা এভাবে হারা করে চিত্রটা আঁকছি, কিন্তু সেটা এইভাবেও থাকতে পারে, ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। তোমরা বইতে অনেকগুলো চিত্র দেখবে যে অবলম্বনের সাথে লেগে ঝুলে আছে, এরকম হাজার হাজার হাইড্রা পানিতে বসবাস করে। আচ্ছা, এখন একটা হাইড্রার দেহের মধ্যে কি কি অংশ আছে আমার আজকের দিন দেওয়া হলো কি হাইড্রার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা, আমরা মোটামুটি একটা ধারণা। এরপর তার গঠন, হাইড্রার গঠনগুলা দেহের গঠনকে বহির্গঠন, অন্তর্গঠন ইত্যাদিতে ভাগ করা হয়। আচ্ছা, এখন আসো আমরা বহির্গঠনে কি পাই। একটা হাইড্রা আঁকা হয়ে গেলে তখন আমরা বুঝতে পারবো তার বহির্গঠনে কি কি আছে। যেমন বহির্গঠনের মধ্যে এই যে আমরা এখানে লিখছি হাইড্রার 1 নম্বর লিখছি হাইপোস্টোম, 2 নম্বর লিখছি দেহকাণ্ড, 3 নম্বর লিখছি পাদচাকতি। এই 3টে অংশ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি। আচ্ছা, এখন হাইপোস্টোম কোথায় দেখো, এই যে হাইড্রা যেখানে অনেকগুলো দেখো, এখানে কতগুলো কোষিকা আছে, দেখো টেন্টাকেল বলা হয়, আঙ্গুলো সুতার মতো 10-12টা 7টা 8টা অনেকগুলো, এই যে সুতার মতো, এগুলোকে কোষিকা বলা হয়। কোষিকা যেখানে উৎপন্ন হয়, এই কোষিকার গোড়ার দিকে এই উপর অংশটা, এই গোল অংশটা যেটা প্রসারণ করতে পারে, এই অংশটার নাম হলো হাইপোস্টোম। হাইপোস্টোমের মাঝখানে একটা সূক্ষ্ম মুখছিদ্র থাকে। তাইলে আমরা পাইলাম কি, প্রথমে হাইপোস্টোম, হাইড্রার শীর্ষভাগে সম্প্রসারণ সংকোচন করতে পারি এরকম একটা একটা অংশ, যেটা মাঝখানে কি থাকে, মুখছিদ্র থাকে। তাহলে এই অংশটা হলো হাইপোস্টোম। হাইপোস্টোমের পরে দেখো, তাহলে আমরা এই হাইপোস্টোমের উপর দিকে একটা মুখছিদ্র পাচ্ছি। হাইপোস্টোমের নিচের দিক থেকে কোষিকাগুলো উৎপন্ন হয়। এই দেখো, হাইপোস্টোমকে বেষ্টিত করে চারিদিকে, হাইপোস্টোমের চারিদিকে কোষিকাগুলো উৎপন্ন, এগুলো এই যে আঙ্গুলের মতো আমরা যেগুলো বলছি, এগুলোকে কোষিকা বা হাইপোস্টোম বলা হয়। কোষিকা বা হাইপোস্টোম বা টেন্টাকলস বলা হয়। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা হাইপোস্টোমের অবস্থান চিনলাম। এরপরে দেহকাণ্ডের মধ্যে কি আছে, হাইপোস্টোমের নিচ থেকে এই যে এখানে একটা পাদচাকৃতি আছে, পাদচাকতি বা পেডাল ডিস্ক, এই অংশ পর্যন্ত এটাকে বলা হয় দেহকাণ্ড। আবার দেখো, হাইপোস্টোম থেকে এই পাদচাকতি পর্যন্ত এই অংশটাকে বলা হয় দেহকাণ্ড। আচ্ছা, এখন আসো দেহকাণ্ডের মধ্যে কি কি অংশগুলো আছে। তাহলে প্রথমে আমরা উপরের দিকে দেখতেছি যেগুলোকে কোষিকা, যেগুলা সুতার মতো নিউরোসাইট বা নিউরোব্লাস্ট নিয়ে গঠিত, এইগুলোকে বলা হয় কোষিকা বা টেন্টাকলস। আচ্ছা, 10টা-12টা হাইপোস্টোমের চারিদিকে অনেকগুলো কোষিকাগুলো থাকে। কোষিকাগুলো শিকার ধরতে সাহায্য করে, চলনে সাহায্য করে,
খাদ্য গলাধকরণে সাহায্য করে, বিভিন্ন কাজে কোষিকাগুলা কাজ করে থাকে। আচ্ছা, তাহলে আমরা কোষিকা পেলাম। কোষিকার পরে দেখো এই দেহকাণ্ডের মধ্যে আর কি কি অংশ থাকে। যেমন এই যে এখানে একটা মুকুল, আমরা একটা শাখা বা মুকুল বা বাট, ইংরেজিতে বাট বলা হয়, বাংলায় মুকুল বলা হয়। দেখো একটা মাতৃহাইড্রা থেকে আরেকটা পাশে একটা ছোট শিশুর মতো বের হচ্ছে, উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় মুকুল হাইড্রা বা বাট, কচি হাইড্রা। এটা একটা দুইটা এর মধ্যে দেহের মধ্যে উৎপন্ন হইতে পারে, প্রাপ্তবয়স্ক না হলে নাও হইতে পারে। হয়তো তোমরা বৌদি দেখবে যে কোনো একটা হাইড্রা আছে, সেখানে মুকুল নাই, তাইলে ওই হাইড্রাতে এখনো মুকুল উৎপন্ন হয় নাই। আমি এখানে আঁকছি এই ডান তোমার এইদিকে ডান পাশে করে একটা মুকুল আঁকছি, এইটা ডান পাশে না হয়ে বাম পাশেও হইতে পারে, যে কোনো এক পাশে মুকুল উৎপন্ন হইতে পারে, কোনো সময় নাও হইতে পারে। পরিণত হলে তখনই এই মুকুল এগুলো দেখা যায়। যেমন আমরা তাহলে একটা বললাম কি মুকুল, প্রথমে বলছি কোষিকা, কোষিকার পরে বলছি মুকুল। আচ্ছা, মুকুলের পরে আমরা এখানে নাম দিয়েছি কি জননাঙ্গ। এই দেখো উপরের দিকে এখানে একটা গোল করে আমরা টিভির মতো করে অংশ আঁকছি, এটাকে নাম দিয়েছি শুক্রাশয়। আবার নিচের দিকে এদিকে দেখো এই যে একটা টিভির মতো করে গোলাকার করে আঁকছি, এটাকে নাম দিয়েছি কি ডিম্বাশয়। আচ্ছা, তোমরা হয়তো কোনো একটা বইতে ছবি দেখবে যে সেখানে ডিম্বাশয় নামও নাই, শুক্রাশয় নামও নেই। তাইলে ওটা প্রাপ্তবয়স্ক হলে যখন ম্যাচুরিটি আসবে, যখন পরিণত হবে, যখন প্রজননের সময় হবে তার দেহের মধ্যে, তখন এই শুক্রাশয় ডিম্বাশয়গুলোর আবির্ভাব ঘটবে। এর আগে শুক্রাশয় ডিম্বাশয় দেখা নাও যেতে পারে। হয়তো কোনো হাইড্রাতে শুক্রাশয় আছে, কোনো হাইড্রাতে শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই আছে। তাহলে শুক্রাশয় ডিম্বাশয় দুইটা যদি উৎপন্ন হয়ে থাকে, তখন তখন সেগুলোকে আমরা অনেক সময় উভলিঙ্গ বলে থাকি। কারণ শুক্রাণু উৎপন্ন করতে পারে, ডিম্বাণু উৎপন্ন, শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। সেই জন্য আমরা অনেক সময় এটাকে কি বলি, উভলিঙ্গ প্রাণীও বলে থাকি। আচ্ছা, তাইলে আমরা দেহকাণ্ডের মধ্যে কিছু অংশ পেলাম। প্রথমে হলো কি কোষিকা, এই যে এখানে আমি যেগুলো সুতার মতো করে এই যে অনেকগুলা সুতার মতো করে লম্বা লম্বা করে আঁকছি, এগুলোকে বলা হয় কোষিকা বা টেন্টাকল। কোষিকার নিচের দিকে যেটা তোমার নলাকার দেহটার মধ্যে কোনো দিকে এই যে একটা টিভির মতো গোলাকার অংশ, উঁচু অংশ দেখা গেলে এগুলোকে বলা হয় শুক্রাশয়। অথবা সেটা ডান পাশে থাকতে পারে, বাম পাশে, যে কোনো একদিকে উৎপন্ন হইতে পারে। আমি যে একবার ডাইরেক্ট এখানে আঁকলাম এদিকে হবে না এরকম কোনো কথা নয়, এটা এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এখানেও হইতে পারে। তাহলে এদিকে আমরা উপরের দিকে শুক্রাশয়ের একটা নমুনা বা চিহ্ন দেখতেছি, আবার নিচের দিকে এই পাশে ডিম্বাশয়ের একটা নমুনা চিহ্ন দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা দেহকাণ্ডের মধ্যে কি কি অংশ পেলাম। হাইড্রা দেহকাণ্ডের মধ্যে তাহলে তাকে কি কি, কোষিকা, মুকুল, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হলো হাইড্রার দেহকাণ্ডের মধ্যে যে অংশগুলো উৎপন্ন হয় বা পাওয়া যায় বাহ্যিকভাবে, আমরা সেই অংশগুলাই এখানে লেবেলিং করেছি। তোমরাও খাতার মধ্যে এঁকে লেবেলিং করো, চিহ্নিত করো, তাহলে মনে থাকবে যে কোন অংশটা কি নাম বলতেছি আমরা। আচ্ছা, এরপর আসো একবারে নিচের দিকে একটা চাকতির মতো অংশ, এটাকে প্যাডাল ডিস্ক বা পাদ চাকতি বলা হয়। এটা যে কোনো একটা বস্তুর সাথে লেগে থাকে, পাদ চাকতি থেকে কিছু মিউকাসের মতো বা কিছু আঠালো পদার্থ থাকে, যেগুলা কোনো একটা অবলম্বনের সাথে, পাতার সাথে বা লতার সাথে এটা দেহটাকে লাগাই রাখে। মনে করো এইভাবে লাগিয়ে সে ঝুলতেছে, এইভাবে লাগাই ঝুলতে থাকছে, অথবা প্রয়োজন সেই স্বাভাবিক যদি থাকে এইভাবেও থাকতে পারে, সেটা তার ইয়ার উপর নির্ভর করবে, পরিবেশের উপর নির্ভর করবে। তাহলে এই নিচের দিকে যেটা গোলাকার অংশ, এটাকে বলা হয় পাদ চাকতি, যেটা কোনো একটা বস্তুর সাথে লেগে থাকে। আচ্ছা, তাহলে আমরা হাইড্রার বহিরাকৃতির মধ্যে কি কি অংশ পেলাম আবার এক নজরে দেখি। তাইলে আমরা হাইড্রার বহিরাকৃতিকে 3 ভাগে ভাগ করি। যেমন 1 নম্বর হলো হাইপোস্টোম, 2 নম্বর হলো দেহকাণ্ড, 3 নম্বর হলো পাদচাকতি। আচ্ছা, তাহলে হাইপোস্টোমের অবস্থান কোথায়, একেবারে শীর্ষের দিকে। এই শীর্ষের দিকে একটা এই যে একটু গোলাকার অংশ, টিভির মতো বা উঁচু অংশ দেখবে, এবং সেই অংশগুলার কোষগুলা সংকোচন প্রসারণশীলের ক্ষমতা রাখে, সংকোচন প্রসারণ হইতে পারে। সেই অংশটা হলো হাইপোস্টোম। হাইপোস্টোমের মাঝখানে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে, ওটাকে বলা হয় মুখছিদ্র। আচ্ছা, এই অংশটাকে বলা হয়
ওরাল সাইট, মুখচিত্র আছে বলে সেটাকে ওরাল সাইট, মৌখিক দিক। আর এদিকে কোনো পায়ুছিদ্র নাই, সেই জন্য এটাকে বলে বিমৌখিক বা অ্যাবোরাল। মৌখিক, বিমৌখিক, এদিকে মুখ আছে, এদিকে কোনো পায়ুছিদ্র নাই, এটাকে শুধু এটাকে হলো মৌখিক দিক আর অমৌখিক দিক বা বিমৌখিক দিক, অ্যাবোরাল। অন্য কোনো ইয়ার ছিদ্র বা ব্যয়ছিদ্র নাই, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাক, তাহলে আমরা কি বলে প্রথমে হলো হাইপোস্টোম সম্পর্কে ধারণা পেলাম। তারপরে দেহকাণ্ড, দেহকাণ্ডের মধ্যে আমরা যে অংশগুলো পাই, যেমন 1 নম্বরে কি বললাম, কোষিকা বা টেন্টাকল, যেটা হাইপোস্টোমের চারিদিকে বেষ্টিত। এরপরে যেটা নলাকার দেহের মধ্যে কোনো জায়গায় দেখবে যে একটা শিশু হাইড্রা বা মুকুল হাইড্রার জন্ম হচ্ছে, একটা হইতে পারে, দুটো হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো তার দেহের মধ্যে কোনো দিকে শুক্রাশয়, কোনো দিকে ডিম্বাশয় ইত্যাদি সৃষ্টি হতে পারে। যখন হাইড্রাটা ম্যাচিউর হয়, পরিপক্ক হয়, পরিণত হয়, বংশ বৃদ্ধিতে সক্ষম হয়, তখন এই শুক্রাশয় ডিম্বাশয়গুলো উৎপন্ন হয়, এর আগে দেখা যায় না। তাহলে আমরা মোটামুটি হাইড্রার বহিরাকৃতি সম্পর্কে একটা ধারণা পেলাম। এই যে এবং কাজগুলোর মধ্যে বুঝতেছ, শুক্রাশয় ডিম্বাশয় জনসহায়তা নিচ্ছে। এই যে মুকুল যেটা উৎপন্ন হলো, মুকুলটা বংশবৃদ্ধিতে সাহায্য করে। এই হাইড্রাগুলা বিভিন্নভাবে বংশবৃদ্ধি করতে পারে, যেমন বার্ডিং বা বার্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ তার দেহ থেকে কুড়ি উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। আবার সেটা দেহটা আড়াআড়িভাবে বা দুইভাগ হয়ে গেলে সেটাকে বিভাজন প্রক্রিয়াও সেই অঙ্গজ বংশ বিস্তার করতে পারে। এবং শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে যে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হয়, সেই শুক্রাণু ডিম্বাণুর সাহায্যে সেই যৌন জননেও সাহায্য করতে পারে। আচ্ছা, তাহলে বহিরাকৃতির মধ্যে আমরা শুধু বাহ্যিক দিকটাই দেখতেছি। এরপরে ভিতরের গঠন, ভিতরের গঠন কি আছে সেগুলো দেখতে গেলে আমাদেরকে বাইরে থেকে দেখলে চিনা যাবে না, সেটাগুলোকে সেকশন করতে হয়, হয় লম্বচ্ছেদ অথবা প্রস্থচ্ছেদ। যদি কোনো একটা প্রাণীকে জিনিসকে এইভাবে কাটা হয়, সরাসরি এইভাবে অনুদৈর্ঘ্যভাবে কাটা হয়, তখন সেটাকে বলা হয় লম্বচ্ছেদ বা লংজিটিউডিনাল সেকশন। আর যদি এইভাবে কাটা হয়, তখন এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ বা টিএস। তাহলে ভিতরের গঠন দেখতে গেলে হয় লম্বচ্ছেদ করতে হয়, না হলে প্রস্থচ্ছেদ করতে হয়। কোনো তোমাদের বইতে দেখবে হয়তো লম্বচ্ছেদের চিত্রও আঁকা আছে, আবার প্রস্থচ্ছেদ চিত্রও আঁকা আছে। যে কোনো একটা না আঁকলে তোমার ভিতরের গঠন বুঝে যাবে না। আচ্ছা, বর্ণনার সুবিধার্থে আমি একটা প্রস্থচ্ছেদ বা ট্রান্সভার্স সেকশন, টিএস বলা হয়, ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদ আঁকছি। তাইলে আমরা প্রথমত বহির্গঠন সম্পর্কে কিছু ধারণা পেলাম। এখন তার ভিতরের গঠন কীরকম, তাহলে ভিতরের গঠন দেখার জন্য আমাকে সেকশনের যেতে হবে। সেকশন দেখে তার ভিতরে কি আছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে যে সেখানে কি কি আছে। দেখো, হাইড্রা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বা দ্বিস্তরী প্রাণী। আমরা যেগুলোর মধ্যে প্রথমে প্রাথমিক অবস্থায় একটোডার্ম আর এন্ডোডার্ম বলা হয়, আর যখন সেগুলো পরিণত হয় তখন ওই স্তরগুলোকে ইপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। তাহলে হাইড্রা দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণীর বাইরের স্তরটাকে বলা হয় ইপিডার্মিস এবং ভিতরের স্তরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। ইপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে একটা অকোষীয় স্তর থাকে সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। আচ্ছা, তাহলে এখানে একটা ছবি দেখো, ছবির মধ্যে এই যে অংশগুলো, এই যে বাইরের স্তরটা, এটা হলো এপিডার্মিসের স্তর। তার ভিতরের এই জায়গায় এটা হলো গ্যাস্ট্রোডার্মিসের স্তর। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যেটা অকোষীয় স্তর থাকে সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। অকোষীয় জেলির মতো তকতকে এই যে মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। আচ্ছা, তাইলে আমরা হাইড্রার অন্তর্গঠনের মধ্যে অন্তর্গঠন করলে এই যে ডিপ্লোব্লাস্টিক প্রাণী, দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরীর মধ্যে আমরা কি কি পাই, ইপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। বাইরের স্তরটাকে বলা হয় ইপিডার্মিস, ভিতরের স্তরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। ইপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে স্তরটা থাকে সেটার নাম কি বললাম, মেসোগ্লিয়া। আচ্ছা,
এখন আসো, ইপিডার্মিসের মধ্যে এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে আর কি কি কোষ থাকে? আচ্ছা, ইপিডার্মিসের মধ্যে দেখো, আমি এখানে একটা নাম লিখছি, দেখো ইপিডার্মিস হাইড্রার অন্তর্গঠনের মধ্যে পেশি আবরণী কোষ। হাইড্রার প্রস্থচ্ছেদের বাইরের দিকে যে ইপিডার্মিস বলা হয়, ইপিডার্মিসের মধ্যে যে কোনাকৃতি বড় বড় কোষগুলো নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায়, এই একটার পাশে একটা যদি পেশি কোষ হয়, মাঝখানে আরেকটা দেখো ইন্টারস্টেশিয়াল কোষ, একটা পেশি আবরণী কোষ, পেশির আবরণী কোষের মাঝখান দিকে আবার একটা কোণাকার, ওইটা উপর দিকে চৌড়া, যেমন এই যে পেশি আবরণী কোষটা বাইরের দিকে চৌড়া, ভিতরের দিকে সরু, আবার ইন্টারস্টেশিয়াল কোষটা ভিতরের দিকে চৌড়া, বাইরের দিকে সরু। তাহলে একটা কি বলে পেশি আবরণী কোষ, পেশির আবরণী কোষের পাশে আরেকটা থাকে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে হাইড্রার মধ্যে আমার কিছু নতুন কোষের নামকরণ শুনতেছি, যে একটাকে বললাম কি এখানে পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষগুলা একদিকে পেশির মতো কাজ করে, অন্যদিকে দেহের বাহির আকৃতি গঠনে সহায়তা করে। এই দুইটা কাজ একসাথে করে বলে সেটাকে বলা হয় পেশি আবরণী কোষ। আচ্ছা, পেশির আবরণী কোষের দুইটা পেশি আবরণী কোষের মাঝখানে যে কোণাকার নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলো দেখা যায়, সেই কোষটিকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। এটা একটা বিশেষ কোষ যেটা হাইড্রার দেহে থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ এমন একটা কোষ যেটা যে কোনো সময় অন্য কোষে রূপান্তরিত হতে পারে। এটা একটা বিশেষত্ব, যে বিশেষত্বের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলতেও বিজ্ঞানীরা মতামত দিয়েছে, যে ইন্টারস্টিশিয়াল কোষ সেটা এমনি আছে, প্রয়োজনে সেটা পেশি আবরণী কোষ, প্রয়োজনে সেটা জনন কোষ, প্রয়োজনে সেটা মুকুল উৎপন্ন করার জন্য কাজে ব্যবহৃত হতে পারে, প্রয়োজনে দেহের অন্যান্য কোষের অভাব পূরণের জন্য বা অন্যান্য কোষ যদি নষ্ট হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে ওই কোষটাতে রূপান্তরিত হয়। আচ্ছা, সেই জন্য আমরা ইপিডার্মিসের মধ্যে কি পাচ্ছি, একটা পেশি আবরণী কোষ, পেশির আবরণ কোষের মাঝখানে আবার ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক ভিতরের স্তরেও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যেও এই যে এখানে অনেকগুলা ফ্লাজেলীয় কোষ, এই যে সংবেদী কোষ, এই যে নিডোব্লাস্ট কোষ, আমরা যেগুলো বলতেছি নিডোব্লাস্ট কোষ, এই যে বাইরের দিকে এই ভিতরের দিকে আর যেগুলো আছে সেগুলো মাঝখানেও কি থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষগুলা ইপিডার্মিসেও থাকে, গ্যাস্ট্রোডার্মিসেও থাকে। যে কোনো সময় ক্ষতিপূরণ বা ক্ষয়বৃদ্ধি, ক্ষতিপূরণের জন্য বা দেহে কোনো একটা অংশ ছিঁড়ে গেলে সেটা আবার পুনঃমেরামত করার জন্য ইন্টারস্টিশিয়াল কোষ সক্রিয় হয়ে ওঠে এবং ওটা গঠন করে শেষ করে। আচ্ছা, তাইলে আমরা প্রথমে কি পেলাম, পেশি আবরণী কোষ, যেটা হাইড্রার দেহের বাইরের দিকে যে স্তরগুলো, বাইরের দিকে যে ইপিডার্মিস থাকে, ইপিডার্মিসের মধ্যে পেশির আবরণী কোষ থাকে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। আবার পেশি কোষের এই যে পেশি কোষের মধ্যে অনেক সময় দেখা যায় এই যে একটা সংবেদী কোষ, এরকম একটা সংবেদী কোষও সেখানে মাঝে মাঝে পাওয়া যায়। আচ্ছা, সংবেদী কোষ বিশেষ করে যেখানে ট্যান্টাকল থাকে বা যেখানে মুকুল উৎপন্ন হয়, সেখানে সংবেদী কোষগুলো পাওয়া যায়। সব জায়গায় যে সংবেদী কোষ পাওয়া যাবে এরকম কথা নয়, যেখানে যেখানে কোষগুলো দরকার সেখানে এই কোষগুলো উৎপন্ন হয়। আচ্ছা, স্নায়ু কোষ। এই হাইড্রার দেহের মধ্যে যে সংবেদী কোষ আছে, সংবেদী কোষের সাথে ভিতরে কতগুলা স্নায়ু কোষ থাকে, এই স্নায়ু কোষগুলোর সাথে সংযোগ থাকে। তখন এই স্নায়ু কোষগুলা তার যে কোনো উদ্দীপনাকে সমস্ত দেহের মধ্যে ছড়াইয়া দেয়। অনেক সময় স্নায়ু কোষগুলা মিলিত হয়ে হাইড্রার দেহের মধ্যে একটা জালকাকার গঠন সৃষ্টি করে, তখন সেটাকে স্নায়ু জালকও বলা হয়। হাইড্রার দেহের মধ্যে স্নায়ু কোষগুলো যদি মিলিত হয়ে জালের মতো আকার সৃষ্টি করে, তখন সেটাকে হাইড্রার স্নায়ুর জালকাকার অবস্থানও বলা হয়। তার মধ্যে সংবেদী কোষ, তাহলে আমরা পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, তারপরে স্নায়ু কোষ, সংবেদী কোষ, এরপর দেখো গ্রন্থি কোষ। গ্রন্থি কোষগুলো অনেক সময় বিভিন্ন কাজে অংশগ্রহণ করে,
যেমন এই যে কোষিকার আশেপাশে সেখানে থাকতে পারে, এই যে এখানে যে পাদশাক্তি আছে, পাদশাক্তির পাশাপাশি সেখানেও গ্রন্থিগুলা অনেকটা বিভিন্ন আকার আকৃতিতে গ্রন্থির মতো অবস্থান করে। এই গ্রন্থিগুলো থাকে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে এই গ্রন্থিকোষগুলা অংশগ্রহণ করে। আচ্ছা, গ্রন্থিকোষের উপরে দেখো জনন কোষ। এখন জনন কোষ আমি এখানে হয়তো নাম দিই নাই। জনন কোষ পাওয়ার জন্য তোমাকে সেকশনটা এই জনন যেখানে শুক্রাশু আছে সেই বরাবর করতে হবে। আমি যদি এখানে এই বরাবর সেকশন করি, এখানে জনন কোষ নাও থাকতে পারে, কারণ এখানে জনন কোষ সৃষ্টি হয় নাই। যেখানে শুক্রাশু সৃষ্টি হয়েছে সেই বরাবর যদি সেকশন পাওয়া যায়, তাহলে তুমি জনন কোষ এই যে এখানে দেহের মধ্যে ত্বকের মধ্যে তুমি জনন কোষ দেখাতে পারবে। নাহলে জনন কোষ এখানে সাধারণত এখানে জনন কোষ এগুলো নেই, এখানে নেই। যেখানে ডিম্বাশয় অথবা শুক্রাশয় উৎপন্ন হয়েছে সেখানে বরাবর যদি সেকশন নিতে পারো, তাহলে ওখানে তুমি জনন কোষগুলোর অবস্থান পাবে। এরপর দেখো নিডোসাইট কোষ। এই যে আমরা পেশি আবরণীয় কোষের মাঝে মাঝে দেখবে যে কোনো কোষের মধ্যে একটা থলির মতো একটা অংশ, কোনো কোষের মধ্যে থলির মতো একটা অংশ দেখা যায়, এবং তার মাঝখানে একটা টিকারের মতো একটা কাঁটার মতো অংশ দেখা যায়। তখন ওই কোষটাকে বলা হয় নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ নিমাটোসিস্ট ধারণ করে। হাইড্রার আর একটা বিশেষ কোষের নাম, বিশেষ কাজ হলো কি নিমাটোসিস্ট। নিমাটোসিস্টগুলা কোথায় থাকে? নিডোপ্লাস্ট কোষের ভিতর অবস্থান করে। বিশেষ করে এই নিডোপ্লাস্ট কোষগুলা কোষিকের মধ্যে বেশি পাওয়া যায়। অন্যান্য দেহের মধ্যে এটার ফাংশন বা এটার কার্যকারিতা কম বলে যেখানে সেটার কার্যকারিতা বেশি সেখানে বেশি থাকে। তোমরা কোনো কোনো সময় দেখবে বইতে কোষিকাগুলো আঁকার সময় কোষিকার গায়ে গায়ে গুটি 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 করে করে আঁকছে, তোমরা খেয়াল করবে। গুটি গুটি মানে কি? ওগুলো সবগুলাই নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষের ভিতরে নিমাটোসিস্ট অবস্থান করে। প্রয়োজনে এই নিমাটোসিস্ট শরীরের প্রয়োজনে এই নিমাটোসিস্ট ব্যবহৃত হবে। এখন নিমাটোসিস্ট কি জিনিস, নিমাটোসিস্টের গঠন কীরকম, কত প্রকারের নিমাটোসিস্ট আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে শুধু আমরা হাইড্রার মেইন অংশগুলা, বিশেষ করে আমরা আজকে প্রথমে বহিরাকৃতি সম্পর্কে একটা ধারণা পেলাম। প্রথমে আমরা হাইড্রার শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা পেলাম, হাইড্রার স্বভাব সম্পর্কে, অবস্থান সম্পর্কে ধারণা পেলাম। এরপরে হাইড্রার বহিরাকৃতি যে তার মধ্যে কী কী অংশ আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে হাইড্রার অন্তর্গঠন, প্রস্থচ্ছেদ বা লম্বোচ্ছেদ করে তার দেহ কোষের মধ্যে কি কি ধরনের কোষ থাকে সেই কোষগুলার নামকরণ আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, এবং কোষগুলার কিছু কিছু কাজ সম্পর্কেও আমরা ধারণা পেলাম। আচ্ছা, আবার দেখো হাইড্রার এই যে অন্তর্গঠনের মধ্যে আমরা যে কোষগুলা পাই এক নজরে মনে আসেনি দেখো, যেমন পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, তারপর জনন কোষ, নিডোব্লাস্ট কোষ। এই ৬-৭ ধরনের কোষগুলা আমরা হাইড্রার অন্তর্গঠনে পাই। এখন মনে করো এই যে আমি এখানে জনন কোষ লিখলাম, জনন কোষ এই সেকশনে দেখাই নাই, কিন্তু এখানে জনন কোষ আমি দেখাই নাই, কিন্তু থাকে কখন? জনন কোষগুলো পাবো যখন শুক্রাশয় অথবা ডিম্বাশয় বরাবর সেকশন পাওয়া যাবে, তখন এই জনন কোষগুলো দেখতে পাবে। তো যাক, আমরা আজকে তোমাদের প্রতি প্রাণী হাইড্রার একটা মোটামুটি ধারণা তোমাদেরকে দিয়েছি। তোমরা যারা লাইনে আসো বা যারা এই অনলাইন ক্লাস ফলো করতেছো, খাতায় ডায়াগ্রাম করে বিভিন্ন অংশ লেবেলিং করো বা চিহ্নিত করো, কোনটার কি নাম শ্রেণীবিন্যাসটাও লিখে মুখস্থ করতে চেষ্টা করো। তারপরে হাইড্রার বহিরাকৃতির মধ্যে কি কি অংশগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা একটা অবস্থান সম্পর্কে জানলাম, এবং এগুলোর কাজ সম্পর্কেও কিছু কিছু ধারণা পেলাম। এরপরে হাইড্রার অন্তর্গঠন মধ্যে একটা টিএস বা প্রস্থচ্ছেদ আমি সংক্ষিপ্ত করে আঁকছি। আঁকার পর বিভিন্ন অংশগুলো লেবেলিং করছি। তোমরা এই ছবিগুলো বইতেও পাবে, প্রয়োজনে এখান থেকে আঁকো অথবা বই থেকে সামনে আঁকো। আঁকে আয়ত্ত করাই হলো আসল। আমি কিছু ক্লাস ফলো করলাম, আবার বই ফলো করলাম, বই এবং ক্লাস মিলে আমি ব্যাপারটা বা ঘটনাটা বুঝে আসলেই হয়ে গেল। তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে হাইড্রার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি
আপাতত শেষ করতেছি। তোমরা আগামী ক্লাসে আমরা অন্য জিনিস হাইড্রার অন্যান্য দিক নিয়ে আলোচনা করব। আপাতত আজকে এগুলোই তোমরা মনে রাখতে চেষ্টা করো, বিশেষ করে হাইড্রার শ্রেণীবিন্যাস, হাইড্রার বহিরাকৃতির কী কী অংশ এবং অন্তর্গঠনের মধ্যে কী কী কোষগুলা হাইড্রার জীবনে অংশগ্রহণ করে, এই সবগুলো কোষ সম্পর্কে, কোষগুলোর নাম সম্পর্কে, কোষগুলোর অবস্থান সম্পর্কে এবং কিছু কিছু কাজ সম্পর্কে আমরা আজকে ধারণা অর্জন করব এবং আয়ত্ত করতে চেষ্টা করব, মনে রাখতে চেষ্টা করব। তো আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।